This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। বিধিবদ্ধ সতর্কীকরণ। আগামী কয়েক মিনিটে একজন মায়ের কান্না শুনবেন। মানুষ হিসেবে আপনার লজ্জা হতে পারে, কষ্ট হতে পারে, ঘৃণাও হতে পারে, কিন্তু সহ্য করুন। না হলে বুঝবেন না কতটা যন্ত্রণা পেলে একজন মা ওভাবে কাঁদতে পারেন। আইনের কাছে এসেও যদি আমি কোনো সহায়তা না পাই তাহলে আমরা কোথায় যাব? শেষ পর্যন্ত তো আমাদের মনে হয় গলায় দড়ি দিয়ে যদি মরে যায় তাইলে মনে হয় সবকিছুই সমাধান হবে, এছাড়া কোনো সমাধান আমরা পাবো না। আমাদের মহিলাদের হচ্ছে এখন প্রত্যেকটা আদালতে যাইয়া সকল মহিলাদের যদি আমরা গলায় দড়ি দিতে পারি তাইলে হয়তো আপনারা বিচার পাবেন, এছাড়া কোনো বিচার আপনাদের থেকে আমরা আশা করি না। শুনলেন কথাগুলো? রোজ যারা TV9 বাংলা দেখেন তারা জানেন যে যাদের বক্তব্য আমরা শোনাই, সংবাদ মাধ্যম হিসেবে আমরা তাদের নাম ঠামগুলোও দিয়ে দিই, পরিচয় দিয়ে দিই। ব্যতিক্রম হয় একটা জায়গাতেই, যদি কোনো নির্যাতিতা বা তার পরিবারের কারোর বক্তব্য শোনাই, সেই সব ক্ষেত্রে আমরা নাম ধাম দিই না। এক্ষেত্রেও যেরকম আমরা ওই মহিলার নাম পরিচয় এগুলো সব গোপনই রাখলাম, যদিও তার নিজের দেশের সংবাদ মাধ্যম মহিলার পরিচয় প্রকাশ করে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় মুখ না ঢাকেই এই মহিলার বক্তব্য ভাইরাল করা হয়েছে। তারপরেও আমরা পরিচয়টা প্রকাশ করলাম না। কেন করলাম না জানেন? কারণ এই মহিলা যে কেউ হতে পারেন, বাংলাদেশের যে কোনো মহিলা হতে পারেন, যার কাছে এখন নিজের দেশকে বিভীষিকা বলে মনে হচ্ছে। তাই আলাদা করে এই মহিলা কে সেটা আমাদের কাছে এখন গুরুত্বহীন বলে মনে হয়েছে। গুরুত্ব রয়েছে তার কথাগুলোর, গুরুত্ব রয়েছে কোন পরিপ্রেক্ষিতে একজন মা এইভাবে কাঁদছেন, গুরুত্ব রয়েছে সেই তথ্যের যে তথ্য আর পরিসংখ্যান বলছে এই বছরের প্রথম 2 মাসে বাংলাদেশে প্রায় 294 জন মহিলা নির্যাতিতা হয়েছে। তার মধ্যে 96 জন ধর্ষণের শিকার, এবং যাদের ধর্ষণ করা হয়েছে সেই 96 জনের মধ্যে 40-এর বেশি শিশু রয়েছে। মনে রাখবেন, এই হিসেবটা শুধুমাত্র জানুয়ারি ফেব্রুয়ারি মাসের। মার্চ থেকে এই জুন পর্যন্ত পরিসংখ্যানটা পাওয়া গেলে এই সংখ্যাগুলো নিঃসন্দেহে অনেক বাড়বে। যাদের মধ্যে এই মহিলার 4 বছরের মেয়ের নামও তো থাকবে। এই মহিলার 4 বছরের মেয়েকে ধর্ষণ করার পর অভিযুক্তকে গ্রেফতার করেছিল পুলিশ, কিন্তু আটকে রাখতে পারেনি। অভিযুক্তকে ছেড়ে দেওয়ার জন্য চাপ তৈরি হয়েছিল পুলিশের ওপর। যে দেশ নিজের 4 বছরের মেয়েকে বিচার দিতে পারে না, নিরাপত্তা দিতে পারে না, একটা সুস্থ জীবন দিতে পারে না, যে দেশ নিজের 4 বছরের মেয়ের ধর্ষককে গ্রেফতার করেও ছেড়ে দেয়, যে দেশের আইন আদালত বিচার ব্যবস্থার ওপর ভরসা হারিয়ে একজন মা কাঁদতে কাঁদতে বলেন যা পরিস্থিতিতে সব মহিলার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নেই, সেই দেশ যে ক্রমশ ব্যর্থ রাষ্ট্র হওয়ার দিকে এগোচ্ছে, এ কথা বুঝতে কি খুব অসুবিধা হওয়ার কথা? ঢুকিয়ে রিক্সা চালাইতেছে, যে জায়গায় যাই দুর্নীতি ছাড়া কোনো গান নেই। ধর্ষণ, শিশু ধর্ষণ, চুরি, ডাকাতি, ছিনতাই সবকিছু বাড়তেছে। রাইতে গাড়ি চালাতে ভয় লাগে, তাহলে শান্তিতে কেমন রইলাম? ঢাকায় একটা চালু রসিকতা আছে। ঢাকার মানুষরাই বলেন তাদের শহরে নাকি মানুষের থেকে রিক্সা বেশি। কত রিক্সা চলে জানেন ওই ঢাকা শহরে? 4 থেকে 6 লক্ষের মতো। তাদেরই একজন বলছেন যে আজকাল রিক্সা নিয়ে বেরোতে ভয় হয়, কারণ চতুর্দিকে চুরি, ডাকাতি, ছিনতাই, এই ধর্ষণ, শিশু ধর্ষণের মতো ঘটনা, দুর্নীতি ছাড়া কিচ্ছু নেই। খেয়াল করেছেন নিশ্চয়ই, ওই রিক্সা চালক একজন মুসলিম, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধি। তার মানে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু আর সংখ্যাগুরু মুসলমান সবাই বলছেন দেশের আইন শৃঙ্খলা বলে কিচ্ছু নেই, সব ভেঙে পড়েছে। আচ্ছা, মোহাম্মদ ইউনূস এবং তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার কি তার মানে চরম ব্যর্থ? এবং তার সঙ্গে সঙ্গে
মিথ্যেবাদী এবং প্রতারকও। হ্যাঁ, এটা ঠিক, মোহাম্মদ ইউনূস অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী, ফল পেতে তার পেট ভরে না, তার দামোদর শেঠের মতো খিদে। তাই কয়েক মাসের জন্য ক্ষমতায় এসেছিলেন, বলেছিলেন বাংলাদেশকে উদ্ধার করে দেবেন, আর এখন বলছেন যেতে পারি, কিন্তু কেন যাব? বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ইউনূস একটা বড় ঘোষণা করেছেন, প্রচুর চাপ চলছিল কবে তিনি নির্বাচনটা করবেন, আরও কতদিন তিনি ওই চেয়ার আঁকড়ে বসে থাকবেন। তা সেটা এই ডিসেম্বর মাসের মধ্যে হবে নাকি পরের জুন পর্যন্ত টেনে নিয়ে যাবেন, এই নিয়ে টানা হ্যাচটা চলছিল। ঘোষণা করে দিয়েছেন তিনি, বিরাট কাজ করেছেন। আগামী বছর এপ্রিল মাসের গোড়ার দিকেই বাংলাদেশে ভোট হবে, ততদিন পর্যন্ত তিনিই রাজা। যে পরিকল্পনার কথা শুনে মাথায় হাত পড়ে গেছে বাংলাদেশের ওই রাজনৈতিক দলগুলোর, ফুঁসে উঠতে শুরু করেছে সবাই। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। বাংলাদেশের এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার ওই সোশ্যাল হ্যান্ডেলে নিয়মিতভাবে ভারতকে বদনাম করা হয়, জানেন তো। মানে বলা হয় ভারতীয় সংবাদ মাধ্যম নাকি উদ্দেশ্য প্রণোদিতভাবে তাঁর এবং তার অন্তর্বর্তী সরকারের গায়ে কালি ছেটাচ্ছে। এ নিয়ে আমরা জাস্ট কোনো তর্ক করছি না, ওনার যা ভালো মনে হচ্ছে উনি বলেছেন, ওনার বাকস্বাধীনতা রয়েছে, আমাদেরও রয়েছে। তাই কয়েকটা শুধু প্রশ্ন তুলছি। ইউনূস যেখানে শেষ করলেন সেখান থেকেই বরং শুরুটা করি। বাংলাদেশের প্রধান উপদেষ্টা কি বললেন একবার খেয়াল করুন তো। বললেন তারা এমন একটা নির্বাচন চাইছেন যা দেখে অভ্যুত্থানের শহীদদের আত্মা তৃপ্তি পাবে। এবার প্রশ্ন করতেই পারেন, কোন অভ্যুত্থানের কথা বলছেন তিনি? মোহাম্মদ ইউনূস কোন অভ্যুত্থানকে এইভাবে মেনশন করলেন? এবার এইটা বললে আবার আপনারাই হয়তো বলবেন যে এটা কোনো প্রশ্ন হলো? ইউনূসের জমানায় বাংলাদেশে কটা আন্দোলনের কদর আছে? যে আন্দোলনটা আসল অভ্যুত্থান বলে সবাই জানতো, যে আন্দোলনে ভাষার জন্য লড়াই থেকে একটা দেশের জন্ম, মরণপণ লড়াই, সেই মুক্তিযুদ্ধকেই তো আন্দোলন বলে মনে করে নাই নতুন বাংলাদেশ, এবং সেটা তারা খুব গর্বের সঙ্গে বলে। এমনকি যার নেতৃত্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, সেই শেখ মুজিবুর রহমানের নামের পাশ থেকেও যারা মুক্তিযোদ্ধা শব্দটা মুছে দিতে চান বলেই বাংলাদেশিরাই অভিযোগ করছেন, সেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের কাছে অভ্যুত্থান তো একটাই, গত বছরের জুলাই আগস্ট মাস মনে আছে? ওই সেই সময়ের সেই ছাত্র আন্দোলন, যার পোশাকি নাম ছিল কোটা বিরোধী আন্দোলন। কেন বাংলাদেশ স্বাধীন হওয়ার এত বছর পরেও পড়াশুনোর থেকে চাকরি বাকরি সব জায়গায় মুক্তিযোদ্ধাদের জন্য কোটা থাকবে? মুক্তিযোদ্ধাদের জন্য মানে তাদের বংশের লোকজনের জন্য। কেন বংশ পরম্পরায় বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের পরিবার সুযোগ সুবিধা ভোগ করবে? এটাই ছিল প্রধান অবজেকশন। এই প্রশ্ন তুলেই যে আন্দোলনটা শুরু হয়েছিল এবং যে আন্দোলনের কারণে শেখ হাসিনাকে শেষ পর্যন্ত বাংলাদেশ ছাড়তে হয়েছিল, সেই আন্দোলন করতে গিয়ে যারা মারা গেছেন তাদের কথা বলছেন ইউনূস। ওই আগের মুক্তিযুদ্ধের কথা না, সে তারা শহীদ না। বলেছেন, বেশ করেছেন। যারা রক্ত দিয়ে তাকে ক্ষমতায় বসালো তাদের শান্তি দেওয়ার চেষ্টা করবেন বলে ঠিক করেছেন, কথা দিয়েছেন, বেশ করেছেন। অকৃতজ্ঞ নন তিনি, কৃতজ্ঞতা বোধ আছে। কোনো অন্যায় করেননি, কোনো ভুল করেননি। কিন্তু হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যারা প্রাণ দিলেন, তারা প্রাণটা দিলেন কাদের হাতে? প্রশ্ন তো এটাই। ভাবছেন তো কেন প্রশ্নটা করছি? কারণ এই মুহূর্তে এই প্রশ্নটাই তো প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে। যা লোকে জেনেছে, মানে এতদিন ধরে লোকে যা জানতো ওই যে মুক্তিযুদ্ধকেই বাংলাদেশের সঠিক স্বাধীনতা এনে দেওয়ার আসল ক্ষেত্র, আন্দোলন, সংগ্রাম, এটা বলে যারা যা জানতো, সেগুলোই যখন মিথ্যে বলে প্রমাণিত হয়েছে, তাহলে যা যা দেখছি সেগুলো সব কিছুকেই বাংলাদেশের ক্ষেত্রে নতুন করে যাচাই করে নেওয়াটা কি জরুরি নয়? সেই জন্যই তো বলছি, যারা এই যেটাকে সত্যিকারের আন্দোলন, সত্যিকারের অভ্যুত্থান বা সত্যিকারের স্বাধীনতা সংগ্রাম বলে মনে করেন, এই মোহাম্মদ ইউনূস আর তার ঘনিষ্ঠরা ওই জুলাই আগস্টের আন্দোলন, যেখানে কয়েকজন ছাত্রর প্রাণ গেছিল, তারা প্রাণটা দিলেন কাদের হাতে? এটাও তো যাচাই করা দরকার। এটা কি ইউনূস আর তার ঘনিষ্ঠরা বলেছেন? না, বলেননি, বলছেনও না। বলছে বাংলাদেশি সংবাদ মাধ্যম আর কিছু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার।
তারা অভিযোগ করছেন পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্করে তৈবা যে অস্ত্র, যে বুলেট ব্যবহার করে, সেই অস্ত্র, সেই বুলেট ব্যবহার করেই কোটা বিরোধী আন্দোলনকারীদের নাকি পেছন থেকে খুন করা হয়েছিল। মানে যারা খুন হয়েছেন এবং যারা খুন করেছেন তারা তখন একই দিকে ছিলেন। সামনে এগিয়ে দিয়ে কিছু আন্দোলনকারীকে কি তাহলে পেছন থেকে গুলি করে খুন করেছেন যারা, তারাও আসলে ওই আন্দোলনে জড়িতই ছিলেন, যাদের হাতে লস্করের মতো জঙ্গি সংগঠনের ব্যবহৃত বুলেট ছিল। পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে ভারতকে হুমকি দিয়েছিল এক লস্কর নেতা, নাম मुजम्मिल हाजमी। तू जानता है कि हमने पिछले साल के अंदर तुझे बांग्लादेश में शिकस्त दी। मोदी तू जानता है बांग्लादेश में तुझे शिकस्त हमने दी है। উদ্দেশ্য ভারত, কিন্তু বিধেয় বাংলাদেশ। বাংলাদেশে শিক্ষা দেওয়ার কথা বলছে লস্কর জঙ্গি। কোন শিক্ষা? আওয়ামী লীগের দাবি পাক মদতপুষ্ট জঙ্গিদের সাহায্যে যে বাংলাদেশে আন্দোলন হয়েছে সেটাই পরিষ্কার করছে মুজম্মিল হাজমির এই স্বীকারোক্তি। আওয়ামী লীগের এই চুক্তি আরও পোক্ত হচ্ছে বাংলাদেশি সংবাদ মাধ্যমের একটি রিপোর্টে। কি বলছে সেই রিপোর্ট? 18 জুলাই 2024 ঢাকায় কোটা বিরোধী আন্দোলন চলছিল। সেই দিন মারা যান অন্যতম আন্দোলনকারী মীর মুগ্ধ। ময়না তদন্তে দেখা যায় মুগ্ধর মাথায় 7.62 বুলেট ঢুকেছিল। অভিযোগ ওঠে বাংলাদেশের পুলিশ মুগ্ধকে গুলি করেছে, কিন্তু 7.62 বুলেট বাংলাদেশের কোনো বাহিনী ব্যবহার করে না। মুগ্ধর মৃত্যু দুদিন পর ঢাকায় আরও কিছু 7.62 বুলেট উদ্ধার হয়। বাংলাদেশ পুলিশ জানায় বুলেটগুলোতে BOF 18E 7.62X39 এই কোড রয়েছে। এই BOF 18E 7.62X39 বুলেট কোন দেশে তৈরি হয়? আমেরিকায় তৈরি হয় এই BOF 18E 7.62X39 বুলেট। 1990 সালে লস্কর জঙ্গিদের এই বুলেট সরবরাহ করে আমেরিকা। আফগানিস্তান থেকে রাশিয়াকে হটাতে লস্করকে অস্ত্র সাহায্য করেছিল আমেরিকা। আমেরিকা যে পাকিস্তানি জঙ্গিদের সাহায্য করেছিল সে কথা মৃত্যুর আগে স্বীকার করে গিয়েছিলেন পারভেজ মুশারফ। In 1979, Soviets invaded Afghanistan. The West and the United States and Pakistan joined. We were coalition partners to fight communism. We launched a jihad in Afghanistan. তাহলে কি দাঁড়ালো? রাশিয়াকে সরিয়ে আফগানিস্তানে কর্তৃত্ব করতে আমেরিকা যে বুলেট লস্কর বা তালিবানকে দিয়েছিল, সেই বুলেটই 2024-এ বাংলাদেশে কর্তৃত্ব করতে লস্কর পাঠিয়েছিল। বাংলাদেশে গোলমাল পাকাতে লস্করেরই যে হাত ছিল সেটা তো মুজাম্মেল হাজমির মতো জঙ্গিরাই বুক ঠুকে বলেছে। প্রশ্ন হচ্ছে, কারা লস্করের দেওয়া অস্ত্রে মুগ্ধর মতো বাংলাদেশিকে খুন করল? কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটা ছবি, যে ছবিতে দেখা যাচ্ছে জুলাই আগস্ট অভ্যুত্থানের আন্দোলনকারীদের পিছন থেকে গুলি করছে আন্দোলনকারীদেরই একাংশ। কি বুঝলেন? যে আন্দোলনকারীদের কাছে লস্করের অস্ত্র বা বুলেট ছিল বলে অভিযোগ উঠছে, বাংলাদেশের সেই আন্দোলনকারীদের সাথে এই বাংলার কি সম্পর্ক তাই ভাবছেন তো? অভিযোগ উঠছে হাসিনার বিরুদ্ধে আন্দোলনকারী এক বাংলাদেশি নাকি দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের ভোটার তালিকায় নাম তুলে ফেলেছে। এইটুকুনি বলে একটু থামি, আপনাদের একটু ভাবার সময় দিই। ওখানে যা দেখলেন, ওখানে যা শুনলেন, পাকিস্তানে বসে একজন লস্কর জঙ্গি যদি জানিয়ে থাকে যে তারাই বাংলাদেশে এই কাণ্ডগুলো ঘটিয়েছে, বাংলাদেশের এই অভ্যুত্থান, যে অভ্যুত্থান নিয়ে মোহাম্মদ ইউনূস এত গর্ব করেন, আসল অভ্যুত্থান বলে, যে অভ্যুত্থানের শহীদদের আত্মার শান্তি দিতে চান যিনি, সেই অভ্যুত্থানটার পেছনে ছিল আসলে এই লস্করের হাত। এই শহীদদের মৃত্যুর পেছনেও ছিল এই লস্করেরই হাত। তাহলে যদি আপনি জানতে পারেন যে সেই লস্করের মদতপুষ্ট সেই আন্দোলনকারীদের মধ্যে থেকে কেউ এ বাংলায় চলে এসছে, তাহলে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন? সত্যিই তো নিশ্চিন্ত তো আর থাকা যাচ্ছে না। তপসে ফেলুদা থাকলে এটাই বলতো। দেখুন, নিউটন দাস নামে ওপার বাংলার এই বাসিন্দা নাকি কাকদ্বীপে পড়তে এসেছিল, তারপর এখানকার ভোটার তালিকায় নাম তুলে ফেলেছিল। ভুল করে তুলে ফেলেছিল কি? হঠাৎ মনে হচ্ছিল, শখের বসে নাম তুলে ফেললো। নিউটন বাংলাদেশে ফিরে গেছে, কিন্তু ভোটার তালিকার থেকে নামটা কাটা যায়নি। ওই বলে না,
अंग्रेज तो देश छोड़ के चले गए लेकिन उसका औलाद रह गए। এখানেও তো সেরকমই ব্যাপার। বাংলাদেশি নিউটন এখানে এসে আমাদের ভোটার তালিকায় নাম তুলে আবার বাংলাদেশে ফিরে গেছে, কিন্তু নামটা রয়ে গেছে। বরং স্থানীয় তৃণমূল ছাত্র পরিষদের নেতার সঙ্গে নিউটনের পুরনো ছবি তো ভাইরাল হয়ে গেছে। সেই সব ছবি তথ্য সব ইমেল করে কাকদ্বীপের মহকুমা শাসক, নির্বাচন কমিশন থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সব জায়গায় নাকি অভিযোগ পাঠানো হয়েছে। এবার দেখুন, বাংলাদেশি নিউটন কোন সূত্র মেনে ভারতের ভোটার হয়েছিলেন সেটা তো এই তদন্ত হলে জানা যাবে। আপাতত এমনই একটা তদন্তে জানা গেছে যে দক্ষিণ 24 পরগনার পাঠানখালী পঞ্চায়েতেই নাকি ৩৫০০ ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরি হয়েছে। কাদের ভুয়ো বার্থ সার্টিফিকেটের দরকার হলো, তাও আবার এরকম পাইকারি হারে ৩৫০০? এত বিশাল সংখ্যক ভুয়ো বার্থ সার্টিফিকেট সে তো এমনি তৈরি হয় না, তাই না? নিশ্চয়ই কোনো বিশেষ উদ্দেশ্যে তৈরি হয়েছে। ওখানে কি ওই হীরক রাজার দেশের মগজ ধোলাই কারখানার মতো ওখানেও পরিচয় ধোলাইয়ের কারখানা তৈরি হয়েছিল নাকি? ঢোকাচ্ছিল, তাদের পরিচয়টা বদলে দিয়ে এপাশ দিয়ে বাংলাদেশি ঢুকিয়ে ওপাশ থেকে ভারতীয় বার করে দিচ্ছিল। এরকম কোনো যন্তর মন্তর ঘর নাকি ওটা? বাংলাদেশিরা কি অনুপ্রবেশের পর এই পাঠানখালী পঞ্চায়েতকেই ব্যবহার করে ভারতীয় হওয়ার চেষ্টা করেছে? সেটা পুলিশকে খতিয়ে দেখতে বলেছে আলিপুর আদালত। ইতিমধ্যেই ওই পঞ্চায়েতের এক চুক্তিভিত্তিক কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে, যাকে জেরা করে জানার চেষ্টা হচ্ছে কারা পাঠানখালীতে এই ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরি করলো। কারণ যদি জানা যায়, যদি এটা বোঝা যায় যে বাংলাদেশিরাই এই পাঠানখালীতে এসে ভুয়ো সার্টিফিকেট তৈরি করে, তাহলে ওই যেরকম ওই স্থানীয় পঞ্চায়েত বা পঞ্চায়েত সদস্য আর কর্মীদের বিরুদ্ধে বাংলাদেশিদের সাহায্য করার অভিযোগ উঠবে। তেমনি তো যে অভিযোগটা বারবার আমরা শুনি সীমান্তে নজরদারি কম, সেই অভিযোগটাও সত্যি হয়ে যাবে। আর সেই অভিযোগে তো বিএসএফের দিকে আঙুল তোলা যাবে। দেখুন, সুন্দরবন অঞ্চলে একটা বড় অংশ জলসীমান্ত, মানে ভারত আর বাংলাদেশের মধ্যে নদী রয়েছে, যে নদীপথ দিয়ে বাংলাদেশিরা যখন তখন অনুপ্রবেশ করে বলেই তো অভিযোগ ওঠে। সেই নদীপথ দিয়ে বাংলাদেশিরা যাতে অনুপ্রবেশ করতে না পারে তা নিশ্চিত করতে ইতিমধ্যেই তো বিশেষ নির্দেশ এসছে বিএসএফের কাছে। নির্দেশ যখন এসছে তার মানে এই অভিযোগটা সুনির্দিষ্টভাবে রয়েছে এবং এটা রটনা নয়। এবং জলপথে অনুপ্রবেশ রুখতে ইতিমধ্যেই কিন্তু সুন্দরবনের ১১৩ কিলোমিটার অংশকে বিএসএফ চিহ্নিত করেছে। যে অঞ্চলের উপগ্রহ চিত্র এবং ড্রোন চিত্র পেতে ডিআরডিও অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সাহায্য নিচ্ছে বিএসএফ। কারণ তো শুধু ওই উপগ্রহ বা ড্রোনে ছবি তোলা নয়, বাংলাদেশি অনুপ্রবেশকারীরা দেশের সিম ব্যবহার করলে ডিআরডিওর র্যাডারে ধরা পড়বে। ফলে বিএসএফের পক্ষে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা সুবিধা হবে। এবং একইভাবে এই জলপথ যাতে এইভাবে ব্যবহার করতে না পারে, যাতে চটজলদি ব্যবস্থা নেওয়া যায়, সেই জন্য ভাসমান ওয়াচ টাওয়ারের ব্যবস্থাও হয়তো হবে। সেই রকমই পরিকল্পনা করছে বিএসএফ। দেখুন, এই মুহূর্তে বাংলাদেশ আর বাংলাদেশিদের যে আর বিন্দুমাত্র হালকাভাবে নেওয়া যাবে না। তারা যে আস্তে আস্তে আমাদের এখানে সবার জন্য, যে কোনো ধর্ম, যে কোনো রাজনৈতিক মতাবলম্বী, যে কোনো রাজনৈতিক দল, সবার জন্যই যে একটা বিপদ হয়ে উঠছে সেটা তো বাংলাদেশিরাই প্রত্যেকটা পদে বোঝাচ্ছে। শেখ হাসিনা বলেছেন বাংলাদেশকে নাকি এখন জঙ্গিরা নিয়ন্ত্রণ করছে, আর ইউনূস তাদের মুখোশ হিসেবে কাজ করছেন। এটা তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক হিসেব নিকেশ চাপানুতর, আমরা তাদের মধ্যে যাচ্ছি না। কিন্তু যদি এই অভিযোগগুলো প্রত্যেকটা সত্যি হয় এবং যদি আসলে এই জঙ্গিরা বাংলাদেশকে সামনে শিখণ্ডী হিসেবে দাঁড় করিয়ে ভারতের বিরুদ্ধে কোনো পরিকল্পনা করে, তাহলেও কি আমরা সেটাকে সহজভাবে আর নিতে পারবো? এই সুদখোর, অবৈধভাবে ক্ষমতা দখলকারী ইউনূস এবং তার উপদেষ্টা এবং তার এই সেই সমন্বয়ক, এরা আসলে একেবারে জঙ্গি একটা সন্ত্রাসী। কারণ সব জঙ্গিদের তো ছেড়ে দিয়েছে। বলছে নির্বাচন, আমি বলছি ইউনূস কিন্তু নির্বাচন দেওয়ার লোক না, সম্পূর্ণ ধ্বংসের দিকে সে নিয়ে যাচ্ছে। এই জায়গাটায় না বিএনপির সাথে আওয়ামী লীগের দারুণ মিল। ভোট পিছিয়ে দেওয়ার চেষ্টা যে আসলে চক্রান্ত,
সেটা যেরকম বেগম খালেদা জিয়ার দল মনে করছে, তেমনি শেখ হাসিনার দলও তো মনে করছে। এক পথের শরিক দুদল, এক ভাবনায় চলছে। কেন? কারণ দুটো দলই তো মূলধারার রাজনৈতিক দল। আওয়ামী লীগকে এই মুহূর্তে নিষিদ্ধ করে রেখেছে ইউনূস প্রশাসন। হাসিনা যদিও আজ বলেছেন যে তিনি শিগগিরই বাংলাদেশে ফিরবেন, কিন্তু যতক্ষণ না আঁচাচ্ছেন ততক্ষণ তো বিশ্বাস নেই। কারণ তিনি বাংলাদেশে তো তখনই ফিরবেন যখন পরিস্থিতি তার ফেরার অনুকূল হবে, নাহলে তো ফিরবেন না। কারণ এই মুহূর্তে ইউনূস আর ওখানে তার ওই নেতৃত্বাধীন সরকার, তারা যে মুডে রয়েছে, তারা তো অপেক্ষা করে বসে আছে কখন হাসিনা ফিরবেন, আর তারা বিভিন্ন সব হাজার হাজার অভিযোগ চাপিয়ে তাকে ফাঁসিতে ঝোলাবে। অপেক্ষা তো তাদের সেই দিকে। তাই এই মুহূর্তে ভোট যদি হয় বাংলাদেশে, তাহলে সেটা আওয়ামী লীগের অনুপস্থিতিতেই হবে, এটা তো ধরেই নেওয়া যায়। এবং সেক্ষেত্রে বিএনপির লড়াই কাদের সাথে হবে? ওই ইউনূস ঘনিষ্ঠদের হাতে তৈরি হওয়া এনসিপি এবং জামাতের মতো মৌলবাদী দলগুলোর বিরুদ্ধে। দেখুন, খাতায় কলমে বিএনপির যা সাংগঠনিক ক্ষমতা এবং ওখানকার মানুষজনের যা চিন্তা ভাবনা, এখনও বলছি বাংলাদেশে কিন্তু এখনও সংখ্যাগরিষ্ঠ মানুষ ওইভাবে মৌলবাদী হয়ে ওঠেননি। বরং যদি ওপেন নির্বাচিত হয় এবং সঠিক নির্বাচিত হয়, তাহলে জামাত বা মৌলবাদীরা 10টা সিটও পাবে কিনা সন্দেহ। ওখানকার মানুষজন এটা বলছে। কিন্তু এটাও তো ঘটনা, যখন সরকারি একটা পদে থেকে সরকারের শীর্ষ স্থানাধিকারী এদের যাবতীয় মদত করবেন, তখন যে কী হবে সেটা তো কেউ বলতে পারে না। ফলে সাংগঠনিক দিক থেকে বিএনপির ধারে কাছে এই এনসিপি বা জামাতরা পৌঁছতে না পারলেও ভোট হতে যত দেরি হবে ততই যে তারা শক্তিশালী হয়ে উঠবেন না, সেটা কি কোথাও গিয়ে অগ্রাহ্য করা যায়? তাহলে তো বিএনপির জন্য খুব মুশকিল। কারণ ইতিমধ্যেই তারা ক্ষমতায় আসছেন এটা ধরে নিয়ে আবার বিএনপির কিছু নেতাকর্মী বাংলাদেশে তোলাবাজির মতো ঘটনায় জড়িয়ে পড়েছেন। বলে না, যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ, সেরকম ব্যাপার আর কি। গাছে না উঠতেই এক কাঁদি। একবার এই মানে ক্ষমতার যে সেটা ছায়াও এখনও নেই, ছায়ারও সম্ভাবনা, তাতেই তারা কাজের কাজ শুরু করে দিয়েছেন, ফর্মে ফিরে গেছেন। এবার খালেদা জিয়ারা তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিচ্ছে, কিন্তু প্রবণতাটা আটকানো যে খুব মুশকিল সেটাও তো বোঝা যাচ্ছে। দেখুন, ক্ষমতায় আসার আগেই যারা ধরে নিচ্ছেন যে ক্ষমতায় চলে এসছেন, তারা তো যত সময় যাবে ততই মানুষের বিরক্তির কারণ হবে। অর্থাৎ যত সময় যাবে তত এই বিএনপি সম্পর্কে মানুষের মোহভঙ্গ হবে, এই সম্ভাবনা তো রয়েছে। তাই বিএনপির তরফে খালেদা জিয়ার ছেলে তারেক রহমান বলে দিয়েছেন ডিসেম্বরেই ভোট চাই, কোনো কম্প্রোমাইজ করা হবে না, আর পেছনেও কিছুতেই মানা হবে না। মানা হবে না বললেই কি সব মানা হবে? দেখুন, ইউনূসের টিকি যদি সত্যিই কোনো অদৃশ্য শক্তির হাতে বাঁধা থাকে, তাহলে সেই শক্তি তো বাংলাদেশকে গাছে তুলে মই কেড়ে না নেওয়া পর্যন্ত ছাড়বে না। ঠিক যেরকম ইউক্রেনের ক্ষেত্রে হয়েছে, 3 বছর ধরে ইউক্রেন রাশিয়ার সাথে যুদ্ধছে, খুব ভালো কথা, তাকে বিভিন্ন রকম সহায়তা দেওয়া হচ্ছে, তারা একটা ছোট দেশ হয়েও রাশিয়ার সাথে যুদ্ধছে, এটা তো বুঝলাম। কিন্তু বাড়াবাড়িটা তো করেছে গত সপ্তাহে, 2 দফায় রাশিয়ায় ড্রোন হামলা চালানোর পর রাশিয়া যা করছে তাতে তো ইউক্রেনের এখন ছেড়ে দেওয়া কেঁদেবাচি অবস্থা। খেয়াল করে দেখুন, এমন একটা সময় ইউক্রেনের এই ড্রোন হামলা যখন কিন্তু একটা মোটামুটি আস্তে আস্তে ব্যাপারটা থিতিয়ে আসছিল, একটা তাদের বসে আলোচনার মাধ্যমে ব্যাপারগুলো একটা সমাধানের একটা ইঙ্গিত দেখা দিচ্ছিল বিভিন্ন জায়গা থেকে। আর সেই ইঙ্গিতটা এবং সদর্থক একটা মনোভাব দেখা যাচ্ছিল দুটো দেশের তরফ থেকেই, সেটা দেখা দেওয়ার সময়ই এই কাণ্ডটা হলো। ইউক্রেন ওইভাবে রাশিয়ার ভেতরে ঢুকে হামলা চালালো, তাতে যা হওয়ার তাই তো হচ্ছে। গতকাল থেকে রাশিয়া ইউক্রেনে পাল্টা হামলা শুরু করেছে, ব্যালিস্টিক মিসাইলের মতো শক্তিশালী মিসাইল হামলার অভিযোগ উঠেছে। ইউক্রেনের রাজধানী কিভ সহ বিভিন্ন শহরে এখন মুড়কির মতো ড্রোন আর মিসাইল পড়ছে। ইউক্রেনের মূল ভূখণ্ড থেকে খার্কিভের মতো শহর সেটা বিচ্ছিন্ন হয়ে গেছে বলে শোনা যাচ্ছে। এখন জেলেনস্কি কি বলছেন? রাশিয়ার ড্রোন আর মিসাইলের নিশানা নাকি ইউক্রেনের সাধারণ মানুষ হচ্ছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট তাই অবিলম্বে তৃতীয় পক্ষের এখন হস্তক্ষেপ চাইছেন, যে যেভাবেই হোক রাশিয়াকে থামাতে হবে, সাহায্য চাই, বাঁচাও বলছেন তো বটে, সাহায্য চাই তো বলছেন, কিন্তু সাহায্য চাই বললেই সাহায্যটা করবে কে? যারা তাকে এগিয়ে দেওয়ার তারা তো এগিয়ে দিয়েছে, তুমি এগিয়ে যাও, আমরা তোমার পেছনে আছি, এটা তো সব থেকে কমন কথা। এবং পৃথিবীতে মোটামুটি সবাই জানে যারা এটা বলেন তারা জাস্ট কোনো সময় পেছনে থাকেন না, যাকে এগিয়ে দেন তিনি যত এগোন তারা তত পেছন। একটা সময় তিনি এমন একটা নোম্যান্স ল্যান্ডে পৌঁছে যান যেখানে পেছনে তাকিয়ে দেখেন পেছনে কেউ নেই, তখন আর তারও ফেরার কোনো রাস্তা থাকে না। ইউক্রেনের তো এখন সেই অবস্থা, কেউ এগিয়ে আসছে না। কে এগিয়েছে এখন পুতিনকে বলবে বলুন তো যে ইউক্রেনের ওপর হামলা বন্ধ করো? ও তোমাকে অতগুলো মেরেছে, তোমার সব এত হাজার হাজার টাকার সব যুদ্ধবিমান ধ্বংস করে দিয়েছে, ছেড়ে দাও, বাচ্চা ছেলে ভুল করে ফেলেছে, কেউ বলবে? তাহলেই তো প্রমাণ হয়ে যাবে ইউক্রেনকে কারা রাশিয়ার বিরুদ্ধে নাচিয়েছিল। ফলে জেলেন্সকি যতই ছিচকা দূরের মতো এখন কাঁদুন, কেউ এখন ইউক্রেনকে বাঁচাতে এগিয়ে আসছে না। এই একই পরিস্থিতি তো পাকিস্তানেরও হচ্ছে। অপারেশন সিঁদুরের পর পাকিস্তান এখন দরজায় দরজায় ঘুরছে, কখনো পুতিনের দরজায় শাহবাজ শরীফ কলিং বেল বাজাচ্ছেন, তো কখনো ট্রাম্পের কাছে গিয়ে কান্নাকাটি জুটছে, ভারতের সঙ্গে আলোচনার ব্যবস্থা করে দিতে বলছেন। ডোনাল্ড ট্রাম্পের হটলাইনে ফোন করে বলছেন ভারত আবার মারতে পারে। এই আশঙ্কায় আমেরিকার কাছে মিসাইল ডিফেন্স সিস্টেম চেয়েছে পাকিস্তান। ভাবুন তো, তার মানে এটা পাকিস্তানের এমন একটা অবস্থা যখন তাদের আর বাজ বিচারেরও কোনো জায়গা নেই, অথবা আর কোনো অপশানও নেই, আর কারোর কাছ থেকে কিছু নেওয়ার মতো নেই, কেউ দেবে না, জানে, বুঝে গেছে, কিনতেও পারবে না এখন যদি কেউ ধারে কিছু দেয় আর কি। ওই চিড়ে মাল যে চলবে না সেটা বুঝে গেছে, ওটা দিয়ে যে ভারতকে সামলানো যাবে না এটা বুঝে গেছে। কিন্তু এটা বুঝেও যে ইউক্রেনে আমেরিকার দেওয়া এয়ার ডিফেন্স সিস্টেম খুব একটা কাজ করছে না, তারপরেও তারা এখন আমেরিকার শরণাপন্ন হয়েছে। হয়তো ভাবছে যে এরা পুরনো বন্ধু, যা দেবে অন্তত ভারতের ক্ষেত্রে যদি সেটা কাজ করে। এখনও তো ভারতের ক্ষেত্রে এগুলো পরীক্ষিত না, চীনেটা যে হবে না এটা বুঝে গেছে। আমেরিকানটা যদি কাজ করে, বাঁচাও বাঁচাও বলছে তো বটে, বাঁচাবে এটাকে। দেখুন, বাংলাদেশ, ইউক্রেন আর পাকিস্তান, এই তিনটে দেশকেই তো চাবি ঘুরিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এখন তারা যতই লাফাক, যতই চেঁচাক, আড়াল থেকে যাদের মজা দেখার তারা দেখছে। দেব, সব থেকে মজার কথা কি জানেন? পাকিস্তানও তো এটা বোধহয় খানিকটা বুঝেই গেছে, তাই এই সমস্ত কান্নাকাটি যেখানে যা করার সেগুলো করছে, তাতেও ভরসা পাচ্ছে না। তাই নিজেরা ওই কে কি কবে করবেন, কবে ভারতের সাথে আলোচনায় বসাতে পারবেন, এরকম আর ভরসা টরসা না পেয়ে নিজেরাই ভারতকে ইতিমধ্যে চতুর্থ চিঠিটা দিয়ে ফেলেছে। 4 নম্বর চিঠি। বক্তব্য কি জানেন? জলটা ছাড়ুন প্লিজ, আর পারছি না, এবার তো গলা শুকিয়ে মরে যাব। এবং তাদের যে একটা সদিচ্ছা রয়েছে, তারা যে মাথা নিচু করেই অনুরোধ করতে চাইছে, সেটা বোঝাতে তারা কি করেছে জানেন? বাওয়ালপুরে ওই যে মার্কাজ সুবহানাল্লাহ, সেটাতে মানে যেটা জঙ্গি ঘাঁটি আর কি, সেই মেন জঙ্গি ঘাঁটিতে তালা লাগিয়ে দিয়েছে। এটাকে ভারত ধ্বংস করেছিল, তারপরেও তারা চেষ্টা করেছিল ওটাকে গুছিয়ে টুছিয়ে ওটাকে আবার ফের জঙ্গি বানানোর কারখানা তৈরি করতে। কিন্তু যে মুহূর্তে বুঝেছে আর কিছু ইধার উধার হলে আর রক্ষে নেই, তারা এখন কিছুটা মানে তাদের যে সদিচ্ছা আছে সেটা বোঝাতে হবে তো ভারতকে, শুধু চিঠি পাঠালে তো হবে না। তাই জন্য সেখানে নাকি তালা ঝুলিয়ে দিয়েছে। এবং খেয়াল করে দেখুন কতটা তাৎপর্যপূর্ণ ঘটনাটা, যেদিন অপারেশন সিঁদুরের 1 মাস পূর্তি হলো, ঠিক সেই দিনই পাকিস্তান তালা ঝুলিয়ে দিল তাদের ওই জঙ্গি তৈরির কারখানায়। সুতরাং যারা মই দেখলেই লাফিয়ে উঠতে চান না, তাদের সতর্ক করতে আজ এই বিশেষ দিনে কয়েকটা কথা তো বলতেই হবে, যে কথাগুলো না বললেই নয়। এবার পাকিস্তানের ঈদের রিয়েলিটির গল্প শুনুন। সারা বিশ্বে আজ কুরবানির ঈদ পালিত হয়েছে। আপনাদেরও ঈদ মোবারক। দেখুন, পাকিস্তানেও তো এই একই ঘটনা হয়েছে, কিন্তু পাকিস্তানে কি সকলেরই ঈদ পালনের অনুমতি ছিল? না, ছিল না। আহমেদিয়া মুসলিমদের ঈদ পালনে নিষেধাজ্ঞা ছিল। কোনো আহমেদিয়া মুসলিম কুরবানি দিলে বা ঈদের নামাজ পড়লে
তাকে 5 লক্ষ পাকিস্তানি টাকা জরিমানা দিতে হতো। কারণটা জানেন? ইসলামের আহমদিয়া শাখাকে স্বীকৃতি দেয় না পাকিস্তান। 1974 সালে সংবিধান সংশোধনের মাধ্যমে এই আহমেদিয়া সম্প্রদায়কে পাকিস্তানি ইসলাম থেকেই বার করে দেওয়া হয়েছে। অথচ পাকিস্তানের প্রথম বিদেশমন্ত্রী মোহাম্মদ জাফরুল্লাহ খান তিনি একজন আহমেদিয়া ছিলেন। দেশভাগের আগে পর্যন্ত মোহাম্মদ আলী জিন্নাহকে টাকা আর সমর্থন দুটোই জুগিয়েছিলেন এই আহমেদিয়ারা। কিন্তু পাকিস্তান তৈরির পর মৌলবাদীরা নিজের নাগরিকদেরই অস্বীকার করেছে, নিজেদের ধর্মের শাখাকেই অস্বীকার করেছে। মানে নিজেদের কোথাও আস্তে আস্তে স্বার্থ সিদ্ধির রাস্তাটা খুলেছে বা কম্পিটিটার কমিয়েছে। যেভাবেই দেখুন 1979 সালে ফিজিক্সে নোবেল পেয়েছিলেন পাকিস্তানের আব্দুস সালাম। নোবেল কমিটি তাকে বিশ্বের প্রথম নোবেল প্রাপক মুসলিম হিসেবেই স্বীকৃতি দিয়েছিল। কিন্তু পাকিস্তান কি ঘোষণা করেছিল? আব্দুস সালাম মুসলিমই নন। কেন? কারণ তিনি আহমদিয়া, যারা ইসলামকে মানে সব আচার আচরণও পালন করে, কিছু জায়গায় সামান্য ফারাক রয়েছে বলে তারাই নাকি মুসলিম নয়। তবে এই নিয়ে আলোচনাটা অন্যরকম আর কি, মানে এটার দিকে না যাওয়াই ভালো, বিতর্কটাও অন্যদিকে নিয়ে যেতে চাই না। ওটা যাদের করার তারা করুন। আমরা আপনাদের সামনে শুধু বাস্তব পরিস্থিতিটা তুলে ধরছি। মোটের ওপর দেশের কৃতি সন্তানকে শুধুমাত্র তার ধর্মীয় পরিচয়ের কারণে স্বীকৃতি দিতে চায়নি পাকিস্তান। দেখুন, আব্দুস সালাম তো শুধু বিজ্ঞানী হিসেবে নয়, মানুষ হিসেবে অত্যন্ত উঁচু মনের, উঁচু দরের মানুষ ছিলেন। 1981 সালের 19 জানুয়ারি তিনি কলকাতায় এসেছিলেন। কেন জানেন? ওই লাহোরের সনাতন ধর্ম কলেজে তাকে যিনি পড়িয়েছিলেন সেই অধ্যাপক অনিলেন্দ্র গঙ্গোপাধ্যায়কে গুরুদক্ষিণা দিতে। শয্যাশায়ী প্রফেসরের গলায় নিজের নোবেল পদকটা পরিয়ে দিয়েছিলেন। পরিয়ে দিয়ে ওই বিজ্ঞানী, নোবেল জয়ী বিজ্ঞানী কি বলেছিলেন জানেন? স্যার, এটা আপনার জন্য। ভাবুন তো, এমন উদার চেতাকে পাকিস্তান বরদাস্ত করতে পারে? প্রশ্নই ওঠে না। আব্দুস সালামকে অস্বীকার করায় পাকিস্তানে কিন্তু এখনও বিজ্ঞানে নোবেল নেই। ওই মালালা ইউসুফজাই সে শান্তিতে নোবেল পেয়েছেন, তাও তিনি দেশ ছাড়া। ওটাই তাও এখনও পাকিস্তানের একমাত্র নোবেল পুরস্কার। পাকিস্তানের কাছে প্রথম মুসলিম নোবেলজয়ী হচ্ছেন মিশরের আহমেদ জামিল, রসায়নে 1999 সালে যিনি নোবেল পেয়েছিলেন। আর আব্দুস সালাম অপমানিত হৃদয়ে মারা গেছেন 1996 সালে। ওই পাকিস্তান নৃত্য করছে এই মিশরের বিজ্ঞানীকে নিয়ে, এটা অন্তত তাকে দেখে যেতে হয়নি। দেখলে তার অপমান, তার কষ্ট আরও বাড়ত। দেখুন, 29 বছর পর একটা কুরবানির ঈদে তার মানে প্রমাণিত হয়ে গেল পাকিস্তান এখনও শুধরায়, এখনও আহমেদিয়াদের সঙ্গে ওই রকমই অপমানজনক ব্যবহার করা হয়। ভেবে দেখুন, 16 এপ্রিল পহেলগামে জঙ্গি হানার ঠিক আগে পাকিস্তানের সেনাপ্রধান জিন্নার ওই 2 নেশন থিওরি আউড়েছিলেন, মনে আছে? আসিম মুনির, বিরাট মনে হয়েছিল তিনি একটা ভাবনা চিন্তা করে বলছেন। তখনই তো তার কোথাও ওই মৌলবাদী চরিত্রটা স্পষ্ট হয়ে গেছিল। যার গোটা দেশটাকে সামলানোর কথা, যার দেশে এখনও অনেক হিন্দু থাকেন, অন্য ধর্মের লোকজনও থাকেন, সেখানে তিনি বলছিলেন কি, হিন্দু আর মুসলিম দুটো আলাদা জাতি, এরা একসঙ্গে থাকতে পারে না। প্রশ্নটা তো সেখানেই উঠছে। তাহলে আজকে তারা যা করলেন, এরপর তো এই প্রশ্নটা উঠবে, তাহলে আহমদিয়ারা তারা কোন জাতি? দেখুন, হিন্দু আর মুসলমান যদি দুটো আলাদা জাতি হয়, তাহলে আহমদিয়ারা কি দোষ করলেন? তারা ঈদের কুরবানি দিলে কেন 5 লক্ষ টাকা জরিমানা দিতে হবে? এরপর তো শিয়া সহ মুসলিম সম্প্রদায়ের অন্যান্য শাখার ওপরেও তো যে অত্যাচারটা হয় সেটা আরও বেশি প্রকট হবে, সেগুলোও ধরতে হবে। তারপর বালোচ, পাখতুন, সিন্ধিদের ওই স্বাধীনতার আন্দোলনকে যদি মাথায় রাখতে হয়, তাহলে তো পাকিস্তান আর দ্বিজাতি থাকছে না, বহুজাতিক হয়ে যাচ্ছে, মাল্টিন্যাশনাল। অবশ্য মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করাটা আজকাল অনেকের কাছে কিন্তু বেশ কেতার ব্যাপার। তো পাকিস্তানের যারা এই মাল্টিন্যাশনাল হতে চান, বিদেশে যান, তারা গিয়ে হয়তো বলবেন যে
তারাও মাল্টি ন্যাশনাল দেশে থাকেন, কিন্তু যে ন্যাশনাল দলটা পাকিস্তান ইন্টারন্যাশনাল করতে পাঠিয়েছে, মানে বিদেশে পাঠিয়েছে আমেরিকায়, তারা তো মাল্টির জায়গায় পাল্টি খেয়ে গেছেন। বিলাওয়াল ভুট্টো জারদারি তো গেছিলেন কি করতে, একটা ডেফিনিট একটা ব্রিফ নিয়ে গেছিলেন, বিশেষ দায়িত্ব নিয়ে গেছিলেন। দায়িত্বটা কি? ওখানে গিয়ে ভারতের মুন্ডপাত করতে হবে, বলতে হয় ভারত যা তা কাণ্ড করেছে, তারা শান্তির দেশ কিন্তু তাদের মেরেছে। তা না করে তিনি শান্তির ললিত বাণী শোনাচ্ছেন, নিজেদের দোষ প্রকাশ করে ফেলছেন। এবার দেশে ফিরলে ফিল্ড মার্শাল তো তাকে কোর্ট মার্শাল করে দেবেন। ওই পাকিস্তানের প্রতিনিধি দল আমেরিকায় গিয়ে বলেছে ভারত আবার মারবে আমাদের, শিগগিরই এয়ার ডিফেন্স সিস্টেম দাও। ভাবুন কাণ্ড। যারা যুদ্ধে জিতেছে বলে বিশ্বজুড়ে প্রচার করছে, হ্যাঁ, যাদের ওই ক্রিকেট ফুটবলের মতো স্কোর কার্ড টোর কার্ড টাঙিয়ে ফেলেছে, তারা এখন বলছে ভারত আবার মারবে, আমাদের বাঁচাও। এবার তো বিজেপি পূর্ণ উৎসাহে এটা প্রচার করতে শুরু করবে। সন্ত্রাসবাদী রাষ্ট্রকেই সন্ত্রস্ত দেখাচ্ছে এখন। ভাবুন তো, অপারেশন সিঁদুরের এর থেকে বড় বিজ্ঞাপন আর কিছু হতে পারে? বাঁচানোর আর্তিই তো বলে দিচ্ছে সারেন্ডারটা কারা করেছে। যুদ্ধের ফলাফল তাহলে কী হয়েছে সেটা তো বোঝাই যাচ্ছে, এর থেকে বড় প্রমাণ আর কী হতে পারে? তার মানে ঘরে বাইরে যাবতীয় জটিল অঙ্ক সবই কিন্তু ওই পাকিস্তানিদের জন্যই মিলে গেল। But if we don't get any equipment, you've seen what would have happened to us. We would have been rubbles. We'd be pulling out 60,000 kids from the rubble of schools. And when 80 planes come at you, 80 in a few hundred miles, when 80 planes come at you, all of them having 5 missiles each, you multiply 80 with 5 missiles, and you know what India was coming at. Were they coming to hit one residential area with 80 planes and 400 missiles, some of which were dual carriers of atomic kind of warheads? So you saw what they were coming at. You saw what they came with. And you saw the technologies that they deployed from various countries. So I would say, bring it on, man. Give us those technologies. We'd buy them from you. আচ্ছা, পাকিস্তানের এই প্রতিনিধি ঠিক কি করছিলেন বলুন তো? মানে আমি ঠিক বোঝার চেষ্টা করছি, আমার ধারণা আপনারাও সেটাই ভাবছেন। উনি ভারতের নিন্দে করছিলেন নাকি ভারতের প্রশংসা করছিলেন? মানে এক তো ভারতের যাবতীয় অপারেশনটাকে একটা কোন লেভেলে তুলে দিলেন, এটা আমাদের ভারতের এই সিডিএসও জানেন কিনা সন্দেহ। কিন্তু তার থেকেও বড় কথা, 80টা প্লেন, যুদ্ধবিমান, তার মধ্যে 4টে করে পরমাণু অস্ত্রবাহী মিসাইল টিসাইল, এত কিছু ছিল। তারা এত কিছু ধ্বংস করে দিতে পারতেন, কিন্তু তারপর করেননি। এটা তো তার মানে ভারতের কত বড় মহানুভবতা ভাবুন তো। সেটাই তো উনি প্রকাশ করে দিলেন। মানে অপারেশন সিঁদুরের ঠিক 1 মাস পরে দুধ থেকে জল আলাদা হয়ে গেল। পাকিস্তানের প্রতিনিধি আমেরিকায় বসে স্বীকার করে নিলেন ভারত চাইলে যখন তখন 60,000 পাকিস্তানিকে পরপারে পাঠিয়ে দিতে পারত, কিন্তু মারেনি। কেন? সেটা তো আমাদের প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। ভারতের টার্গেট ছিল জঙ্গিরা, তাই শুধুমাত্র জঙ্গি ঘাঁটির নির্দিষ্ট বিল্ডিংগুলোতে হামলা হয়েছে। যেমন জৈশে মোহাম্মদের হেডকোয়ার্টার বাহওয়ালপুরের মার্কাজ সুবহান আল্লাহ, যেটা তালা লাগিয়ে দেওয়ার কথাটা বললাম আপনাদের। মুরিদক্ষেতে লস্করে তৈবার হেডকোয়ার্টার মার্কাজ সুবহান আল্লাহ। শুধু মূল প্রশাসনিক ভবনগুলো, মূল প্রশিক্ষণ ভবনগুলো উড়িয়ে দিয়েছে ভারতের মিসাইল। সোজা কথায় জঙ্গিদের ঘাঁটিগুলো উড়িয়েছে এবং প্রায় 200 জন জঙ্গির মৃত্যু হয়েছে। সেই শেষ যাত্রাগুলো তো আমরা দেখেছি। এবার পাকিস্তানের জঙ্গিদের একটা আলাপচারিতায় কি ধরা পড়েছে জানেন? প্রায় 1000 জঙ্গি নাকি মারা যেতে পারত। ভাবুন তো, 1000। মানে ভারতের টার্গেট একদম সঠিক ছিল। ওই পরিমাণ জঙ্গি এখনও, তার মানে ভয়ের জায়গা এটাই, দুশ্চিন্তার জায়গা এটাই। এবং ভবিষ্যতে যে জন্যে নরেন্দ্র মোদী বলেছেন না যে অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি, তার কারণও তার মানে এটাই। তার জাস্টিফিকেশন তো এই জঙ্গিরাই দিয়ে দিচ্ছে। প্রায় 1000 জঙ্গি নাকি মারা যেতে পারত, কিন্তু মাসুদ আজহার নাকি ভারতের আক্রমণের ভয়ে আগেই সেই জঙ্গি ঘাঁটিগুলো খালি করে দিয়েছিলেন।
তারপরে তারা এখনো আছেন। সেই খবর পেয়েই বোধহয় রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন যে পাকিস্তানকে জানিয়ে হামলা করা হয়েছে, তাই জঙ্গিদের সরিয়ে নিয়ে গেছে পাকিস্তান। তবে এই অভিযোগ যুক্তিতে টেকে না, কারণ হামলাটা কখন কোথায় হবে সেই স্বাধীনতা সেনাকে দিয়ে দেওয়া হয়েছিল। মাসুদ আজহার কীরকম ভয়ে ভয়ে ছিলেন সেটা তো বিলক্ষণ বোঝা যাচ্ছে। মাত্র কয়েকজনকে রেখে, ধরে নিন তারা তার পরিবারের লোকজন স্যাক্রিফাইস করেছিলেন আর কি, জঙ্গিদের বাঁচাতে নিজের পরিবারকে যে জঙ্গি স্যাক্রিফাইস করতে পারে, ভাবুন তো সে কী লেভেলের মৌলবাদী, কত বড় হিংস্র একটা লোক। বাড়ির লোকজনকে রেখে দিয়েছিল যাতে ভারত খালি ঘাঁটির খবর না পেয়ে যায়, কারণ পাকিস্তান যে ঘাঁটিগুলো ওই আক্রমণের ভয়ে খালি করে দিয়েছিল সেগুলোতে তো ভারত হামলা চালায়নি। 12টা এরকম ঘাঁটি ছিল। দেখুন, মাসুদ আজহার, হাফিজ সঈদের পরিবারের জীবিত সদস্যদের সেফ হাউসে সরিয়ে নিয়ে গেছে পাকিস্তান। মানে ওখানে যাদের রেখেছিল তাদের মরাটাই নিয়তি ছিল, এবং সেই নিয়তি তাদের দিয়েছিল এই মাসুদ আজহারই। দেখুন, মাসুদ আর হাফিজকে পাকিস্তানি সেনাবাহিনীর স্পেশাল অপারেশন গ্রুপ সুরক্ষা দিচ্ছে, আর গুগল বলছে বাহওয়ালপুরের মার্কাজ সুবহানাল্লাহ তালা পড়ে গেছে, সেখানে কেউ থাকছেন না। তবে অজ্ঞাত পরিচয় আততায়ীরা মাসুদ আর হাফিজকে তন্ন তন্ন করে খুঁজছে, এটাও তো শোনা যাচ্ছে পাকিস্তানি সূত্রে। তাদের জীবিত রাখাই নাকি এখন পাকিস্তানের কাছে বড় চ্যালেঞ্জ, ত্রিমুখী চ্যালেঞ্জ। পাকিস্তানের একদিক থেকে কখন ওই ভারতের মিসাইল উড়ে যায় তার ঠিক নেই, সেই ভয়ে ঘুমোচ্ছে না। আবার কখন মাটি ফুঁড়ে অজ্ঞাত পরিচয় অজ্ঞাত আততায়ীরা তারা এসে গুলিটুলি করে দেয় তাদের ওই পোষা জঙ্গিদের, তার ঠিক নেই। আর কখন কূটনৈতিক পরিস্থিতি বদলে যায় তারও তো ঠিক নেই, বললে চলবে না তো। ওই অপারেশন সিঁদুরের ঠিক আগে তাহাউর রানাকে ভারতের হাতে তুলে দিয়েছে আমেরিকায়। ওই মুম্বাই হামলা নিয়ে তার জেরা চলছে এখন। আসলে অপারেশন সিঁদুর করে ভারত নিজের সামরিক শক্তি দিয়ে সবাইকে চমকে দিয়েছে। ভারতের সঙ্গে মানিয়ে নিতে হয়তো আমেরিকার এখন অসুবিধা হচ্ছে, অথবা এও হতে পারে ওই রাওয়ালপিন্ডির নূর খান এয়ারবেসে যেখানে ভারত হামলা চালিয়েছে তাতে হয়তো কোনো বড় শক্তির দুর্বল স্নায়ুতে আঘাত করে ফেলেছে। মার্কিন সাংসদ ব্র্যাড শেরম্যান তো বিলাওয়াল ভুট্টোকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন সিন্ধু চুক্তি নিয়ে হামলা মোকদ্দমা এ সমস্ত পরে হবে, আগে জৈশ লস্করের মতো জঙ্গি গোষ্ঠীকে নির্মূল করো দেখি। ব্র্যাড শেরম্যান ক্যালিফোর্নিয়ার মার্কিন সাংসদ, তার ভোটার ছিলেন ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ড্যানিয়েল পার্ল। ইহুদি হওয়ায় তাকে অপহরণ করে খুন করেছিল মাসুদ আজহারের দলবল, আর সেজন্যই মার্কাজ সুবহানাল্লাহ ধ্বংস করে দিয়ে ভারত বিবৃতি দিয়েছিল আমেরিকা যেখানে ড্রোন পাঠানোর সাহস করেনি ভারত সেখানে মিসাইল দেখে দিয়েছে। তার মানে পাকিস্তান দুগ্ধপোষ্য শিশুর চরিত্রে অভিনয়ের চেষ্টা চালাচ্ছে, কিন্তু দর্শক আসরে বসে যারা হাততালি দিচ্ছে সেই আমেরিকাও জানে এটা পাকিস্তানের অভিনয়। পাকিস্তান বলছে ভারত আবার হামলা চালাতে পারে, আমেরিকা জানে ভারত হামলা চালিয়েই যাচ্ছে। ভারত যে অপারেশন সিঁদুর চালাচ্ছে তা মিসাইল হামলার থেকেও অনেক বেশি ভয়ঙ্কর। তাতে পাকিস্তানের কোটি কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন, কারণ সিন্ধু জলবন্টন চুক্তি বাতিল হওয়ায় পাকিস্তানের চাষবাস বন্ধ হয়ে গেছে। সিন্ধু অববাহিকার ওপরেই পাকিস্তান পুরোপুরি নির্ভরশীল। সিন্ধুতে ক্যানাল কাটা নিয়ে পাক পাঞ্জাব আর সিন্ধু প্রদেশের মধ্যে এখন লাঠালাঠি শুরু হয়ে গেছে। সিন্ধু প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি পর্যন্ত চলে গেছে। এই পরিস্থিতিতে ভারত থেকেই জল বন্ধ, মানে মিউনিসিপ্যালিটি লাইন খোলেনি। এবার কলতলায় কে কার সাথে আর ঝামেলা করবে বলুন তো। পৃথিবীর উষ্ণতম স্থান যেখানে মানুষ বাস করেন, ভূগোলের ছাত্র মাত্রই জানেন জায়গাটা পাকিস্তানের জেকোবাবাদ সিন্ধ প্রদেশে। সিন্ধু ও তার উপনদীগুলির জলের ভরসাতেই চলে চাষাবাদ। সেই চাষাবাদ আপাতত বন্ধ। পেহেলগাঁওয়ে হিন্দু পর্যটকদের রক্তপাত পাকিস্তানের সিন্ধু অববাহিকাকে শুকিয়ে দিয়েছে। সন্ত্রাসবাদী রাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিল করেছে ভারত। পাকিস্তানের সিন্ধ প্রদেশের মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছেন সন্ত্রাসে মদত দিলে কিভাবে শুকিয়ে মরতে হয়।
पहले चना लगा हुआ था और गंदम लगाया था, फिर आखिर में पानी नहीं मिला, गंदम कम हो गया, एवरेज कम हो गया और रेट भी नहीं मिला। अभी ज़मीन बना रहे हैं और इंतज़ार कर रहे हैं पानी का। हम चावल लगाएंगे और प्याज भी लगाएंगे, फिर दोबारा चने लगाएंगे। पानी आया तो हम काम करेंगे, नहीं तो हम वैसे ही बैठे फारग बैठे बना के बैठे। কয়েকদিন আগেই সীমান্তের এপার থেকে পাকিস্তানের মানুষকে আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পরামর্শ ছিল পাকিস্তানের মানুষ শান্তিতে রুটি খান, না হলে তাঁর গুলি রয়েছে। গুলির জবাবে গোলা চলেছে, এবার রুটি খাওয়ার রাস্তাও বন্ধ। पाकिस्तान के नागरिकों, खास करके वहां के बच्चे, ये मोदी की बात कान खोल करके सुन लो। ये आपकी सरकार और आपकी सेना आतंकवाद को समर्थन दे रही है। आतंकवाद पाकिस्तान की सेना और सरकार के लिए पैसा कमाने का जरिया बन गया है। पाकिस्तान को आतंक की बीमारी से मुक्त करने के लिए पाकिस्तान के अवाम को आगे आना होगा, पाकिस्तान के नौजवानों को आगे आना होगा। सुख चैन की जिंदगी जियो, रोटी खाओ, वरना मेरी गोली तो है ही। জলবায়ু পরিবর্তনের ফলে সিন্ধুর জলস্তর এমনিতেই নেমে গিয়েছিল। চুক্তি বাতিলের ফলে সিন্ধু প্রায় শুকিয়ে গিয়েছে। কম জল লাগে এমন শস্য চাষেরও পরিস্থিতি নেই। पानी का जो गंदम खत्म हुई है ना, पानी सिर्फ एक बारी आया है, वो भी मिले माड़ा मोटा। केले न पानी केले की वजह है पानी है नहीं, अगली फसल के चलावी ऐसी पानी हो, सारी वजह है पानी है नहीं। पानी अड़ने जाए कमांड होना साढ़े तो उच्चे है, पानी की वजह से बस किस्मत है साड़ी मजबूरी है, की करिए जमीन बेच के गिरे जाइए। তবে নিজেদের ব্যর্থতার জন্য শুধু ভারতকে দোষ দিয়ে লাভ নেই। পাকিস্তানের যা সেচ ব্যবস্থা, সেই পরিকাঠামো স্বাধীনতার আগের। গত 8 দশকে সন্ত্রাসের পরিকাঠামো তৈরি করেছে পাকিস্তান, চাষের পরিকাঠামো তৈরি হয়নি। सबसे ज्यादा जो है ना वो डिजास्टर, जो क्लाइमेटिक चेंज हुई है उससे हमारा अपस्ट्रीम में 2 कंडीशंस हो रही हैं। एक कंडीशन ये है कि डिजास्टर आ रहे हैं, एक तरफ पानी की बहुत किल्लत हो रही है, ड्राउट कंडीशंस हो रही है। दूसरी तरफ क्या हो रहा है कि हमारे जो है रेनफॉल, एक तरफ ड्राउट है, ड्राइनेस है, पानी के वो जो डेजर्ट्स हैं या दूसरे एरिड एरियाज और सेमी एरिड एरियाज हैं वो खुश्क हो रहे हैं। और एक तरफ ऐसा भी टाइम आ जाता है तो एक तरफ हम ड्राउट के लिए परेशान हैं, दूसरी तरफ हम पानी के फ्लड्स की वजह से भी परेशान हैं। तो ये जो प्रेसिडेंशियल कंडीशंस हैं उसकी वजह से भी जो क्लाइमेटिक चेंज से हो रही है, ग्लोबल वार्मिंग से हो रही है, तो इसको भी हमें एड्रेस करने की ज़रूरत है। ये एक चैलेंज है सबसे। दुनिया का अब जो इशू आएगा वर्ल्ड वाइड जो सबका, वो हमारा क्लाइमेट होगा। পাকিস্তানের সেচ ব্যবস্থা যথোপযুক্ত থাকলে বন্যার অতিরিক্ত জল ধরে রাখা যেত, যা খরার মরশুমে চাষিদের কাজে লাগতো। কিন্তু পাকিস্তান কোনোদিনই তার চাষিদের কথা ভাবেনি। আর চাষিরাও ভোট দেওয়ার সময় ভারতের দিকে তাকিয়েছে, নিজেদের আর্থিক অবস্থার উন্নতি করার চেষ্টা করেনি। এখন পাকিস্তান যে শুকিয়ে মরছে, সেই পরিণতির জন্য সেই দেশের মানুষের মানসিকতাই দায়ী। মৌলবাদের প্রাথমিক পাঠ কি জানেন? মৃত্যুর পর জান্নাত, মানে স্বর্গলাভের লোভ দেখানো এবং সেই স্বর্গে যাবতীয় রসলাভের টোপ দেওয়া। এই লোভ আর টোপেই পাকিস্তানিদের বছরের পর বছর ব্যবহার করছে বিভিন্ন জঙ্গি গোষ্ঠী। আখেরে কী হচ্ছে? পাকিস্তান ক্রমশ জাহান্নাম মানে নরকের দিকে এগিয়ে যাচ্ছে। অর্থাৎ পাকিস্তান যে তিমিরে ছিল, যতদিন যাচ্ছে সেই তিমির থেকে আরও অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে। কিছু কিছু পরিস্থিতি আসলে এরকম হয় জানেন, যেগুলো কিছুতেই পাল্টায় না। এই যেমন অভিযোগ উঠছে বীরভূমে ফের দুর্নীতির স্বর্গরাজ্য প্রতিষ্ঠিত হয়েছে। বীরভূমে নাকি ফের বেআইনি টোল বসে গেছে, কোনো কাগজপত্র ছাড়াই, কোনো অনুমোদন ছাড়াই নাকি বোলপুর শহরের 6 জায়গায় পুরসভার নাম করে তোলাবাজি চলছে। আপনাদের মনে আছে আমরা দেখিয়েছিলাম, ঠিক এরকমই তো চলতো ওই গরু পাচারের তদন্তে অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার আগে। পরিস্থিতি এমন ছিল যে কেউ তখন ওই বোলপুরের নাম বদলে
টোলপুর রাখার প্রস্তাব দিয়ে ফেলতো। যারাই ওখান দিয়ে যেতেন তারাই বলতেন এত বেআইনি টোল, দুপা অন্তর টোল। তারপর তিনি জেলে গেছিলেন, টোল বন্ধ হয়েছিল, তিনি ফিরে এসছেন, ব্যাস বোলপুর জেকে সেই বোলপুর ফের অবৈধ টোলের স্বর্গরাজ্য কি হয়ে উঠল, এটার জানার অনেক চেষ্টা টিভি9 বাংলার প্রতিনিধি করেছিলেন। অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ যে তৃণমূল কর্মীর বিরুদ্ধে এই সমস্ত টোল চালানোর অভিযোগ, সেই শেখ নাসিরের সঙ্গে যোগাযোগের প্রচুর চেষ্টা করেছিলেন। যে বোলপুর শহরে এই অবৈধ টোল চলছে বলে অভিযোগ, সেই বোলপুরের পুরপ্রধানের সঙ্গে যোগাযোগের চেষ্টা হয়েছিল, কিন্তু কেউ সাড়া দেননি, কেউ সাড়া দেন না। তাই জানা যায় না যে নাসিরের গাড়িতে দুদিন আগে এসডিপিও অফিসে হাজিরা দিয়েছিলেন অনুব্রত মণ্ডল, যে নাসির বোলপুর শহরে তৃণমূলের মহা মিছিলে কেষ্টমণ্ডলের সঙ্গে ছায়ার মতো লেগেছিলেন বলে শোনা গেছিল, সেই নাসিরের টোল কারবার এখনও কারোর বাঁশির সুরে চলছে কিনা। ভাই বোন নিয়ে এখানে ঘুরতে এসেছি, আনঅথরাইজ পার্কিংয়ে এখানে বললো যে এই পার্কিংটা রেজিস্টার্ড এবং এখানে দিতেই হবে বাধ্যতামূলক। এটা কি তুলছেন? টোল আছে। কার টোল? পৌরসভা। কিসের পৌরসভা? পৌরসভার এখানে কোনো টোল নেই। পৌরসভার কোনো টোল নেই, আপনাকে বলছি তো। পৌরসভার কোনো টোল নেই এখানে। মালিককে? শেখ নাসির। কোনো পৌরসভার পারমিশন নেই। পারমিশন দেখান, পারমিশন দেখান। কোনটা পারমিশন? এটা কি? এটা কি? কি এটা? রেফারেন্স নাম্বার নেই, ডেট নেই, এটা কি? এই তো রেফারেন্স নাম্বার স্যার এখানে আছে। এই তো টেন্ডার আইডি। এটা টেন্ডারের। এখানে রেফারেন্স নাম্বার, ডেট কোথায়? আপনাদের কি চলে নয় আইন অনুযায়ী আপনার এখানে মেমো নাম্বার, রেফারেন্স নাম্বার কোথায়? ওটা তো ওখানকার টেন্ডারের রেফারেন্স নাম্বার। ভাই কিসের টাকা তুলছেন এখানে? কিসের টাকা তুলছেন? কিসের টাকা তুলছেন? আমি আমার গ্যারেজ আছে ওখানে। কিসের টাকা তুলছেন এখানে? কিসের টাকা তুলছেন বলবেন? বলবেন? এবং এখানেও দেদার টাকা তোলা হচ্ছে। কেন টাকা তোলা হচ্ছে, কিসের? পুরসভার পারমিশন আছে কিনা, পুরসভার পারমিশন বলে একটি জেরক্স কপি দেখানো হচ্ছে, সব মিলিয়ে কিন্তু কোনো উত্তর নেই। এইভাবেই কিন্তু বোলপুরের 7 জায়গায় 8 জায়গাতেই টাকা তোলা চলছে, অর্থাৎ টোলের নামে তোলাবাজি চলছে। নাসির বাবু হচ্ছে কেষ্টবাবুর খুব ঘনিষ্ঠ এবং কাছের। সবই অবৈধ টোল। এইগুলো হচ্ছে আগামী দিনে নির্বাচনে যারা চুরি করবে, ডাকাতি করবে, নির্বাচন করতে দেবে না, সন্ত্রাস তৈরি করবে, তাদেরকে করে কমে খাওয়ার জন্য এইসব ব্যবস্থা আছে। যে ব্যক্তিকে আপনি কল করছেন তিনি এখন উত্তর দিতে পারছেন না। এইভাবেই বারে বারে বোলপুর পুরসভার চেয়ারম্যান যিনি রয়েছেন পর্ণা ঘোষ, তার সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি গত 3 দিন ধরে। ফোন করলেও তিনি ফোন ধরছেন না। মেসেজ করেছি, মেসেজ দেখেছেন, হোয়াটসঅ্যাপে যে টেক্সট করা হয়েছে সেটাও দেখেছেন, কিন্তু উত্তর মেলেনি। ইনকামিং কল কি সুবিধা উপলব্ধ নেই হ্যায়। ঠিক এইভাবেই বারবার শেখ নাসিরের যতগুলি মোবাইল নাম্বার আছে, সেটা যেখানে টোল নেওয়া হচ্ছে, টোলের নামে যে টোলাবাজি করা হচ্ছে, সেখানেও দেওয়ালে যে নাম্বার রয়েছে, তার ঘনিষ্ঠদের কাছ থেকে যে নাম্বার জোগাড় করেছি, কোনো নাম্বারই তাকে পাওয়া যাচ্ছে না। 1-2 দিন আগে যদি বা রিং হচ্ছিল, এখন সেটাও হচ্ছে না, হয় ব্লক করেছেন বা অন্য কিছু। টিভি9 বাংলার মুখোমুখি তিনি হতে চাইছেন না, তার বাড়ি পর্যন্ত আমরা পৌঁছেছিলাম। সব মিলিয়ে এই টোল নিয়ে কিন্তু রহস্য থেকে যাচ্ছে। সত্যি কিছু কিছু জিনিস না বদলায় না। যেরকম এই তিলোত্তম আন্দোলনের বছর পেরোলো না, স্বাস্থ্যক্ষেত্রের অনিয়মগুলো একে একে মাথা তুলতে শুরু করেছে। এনআরএস মেডিকেল কলেজে কে ব্যবসা ফেঁদেছে জানেন? বেসরকারি কোচিং সেন্টার। রাজ্যে দূর দূরান্ত থেকে সরকারি মেডিকেল কলেজের ছাত্ররা এসে সরকারি পরিকাঠামোয় সরকারি মেডিকেল কলেজে পড়তে এসে বেসরকারি কোচিংয়ের থেকে শিক্ষায় চলে যাচ্ছেন। ভাবুন তো কি অদ্ভুত একটা সিস্টেম। এটা দেখে কেউ অবাক হয়ে ভাবতেই পারেন যে এরপর কোনো দিন এই সরকারি মেডিকেল কলেজগুলো তারা বেসরকারি হয়ে যাবে না তো, নাকি সেই পথেই ধাপে ধাপে গোটা ব্যাপারটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং তার থেকেও বড় প্রশ্ন, এগুলোর পেছনেও কি প্রচুর কোনো লেনদেন টেনদেন কিছু আছে নাকি? এগুলোও কিছু
কেউ কোথাও জেনে ফেলেছিলেন নাকি? এবং যতদূর শোনা যাচ্ছে ঠিক একই ঘটনা তো ঘটতো আরজি কর মেডিকেল কলেজেও। তিলোত্তমা কি সেসবই কিছু জেনে ফেলেছিলেন নাকি জানি না আমরা, কিন্তু এনআরএসে চলে এসছে ওই আরজি করে তিলোত্তমা কাণ্ডের পর থেকে এই গোটা ব্যাপারটা। যদি প্রাণে ভয় না থাকতো, যদি গণ্ডগোল হওয়ার সম্ভাবনা না থাকতো, তাহলে কেন চলে এলো? দেখুন আপনারা, দেখে আপনারাই বুঝুন কি অদ্ভুত একটা সিস্টেমের মধ্যে চলছি আমরা। সরকারি মেডিকেল কলেজে কোচিং ব্যবসা, এনআরএস এর ঘটনায় স্বাস্থ্যক্ষেত্রে শোরগোল পড়ে গিয়েছে। নিট পিজির জন্য পড়ুয়া পিছু 2 বছরের কোচিং ফি 65,000 টাকা। সরকারি হাসপাতালে লাভজনক ব্যবসার মডেল। এনআরএস এর তো কিসের ক্লাস হচ্ছিল এখানে? কোচিং ডক্টর ভাটিয়া। হ্যাঁ হ্যাঁ, তো সরকারি অডিটোরিয়াম তো, এটা তো মাইক্রোবায়োলজির অডিটোরিয়াম, সেখানেই ক্লাস হচ্ছিল। তোমরা এখানে কোচিং ক্লাস করছো? হ্যাঁ। কতদিন ধরে হচ্ছে এটা? চলছে কয়েকদিন। আমি কয়েক সপ্তাহ আসছি। তোমার কি এনআরএস মেডিকেল কলেজ? না না, তাহলে ডায়মন্ড হারবার। তোমরা কোন মেডিকেল কলেজ? বর্ধমান মেডিকেল কলেজ। বর্ধমান মেডিকেল কলেজ। তুমি? বর্ধমান মেডিকেল কলেজ। এখানে কেন এসছো? এখানে ক্লাস আছে আমাদের। কিসের ক্লাস এটা? নিট পিজি। হ্যাঁ, এখন আমরা পিজি ভাড়া নিয়েছি। আচ্ছা, কোচিং এর জন্য? কোচিং এর জন্য। কত টাকা এটা বছরে কোর্স ফি? কোর্স ফি বছরে 60,000। কোচিং হচ্ছে কম্পিটিটিভ এক্সামের জন্য, নিট পিজির জন্য। সরকারি মেডিকেল কলেজে কোচিং এর অনুমতি কিভাবে? TV9 বাংলার প্রশ্নের উত্তরে কোচিং এজেন্টের প্রতিক্রিয়া। কর্তৃপক্ষের অনুমতির ব্যবস্থা করেছে স্টুডেন্ট কাউন্সিল। কিসের বিনিময়ে কোচিং সেন্টারকে অনুমতি আদায়ে সাহায্য করেছে স্টুডেন্ট কাউন্সিল? এনআরএস এর অডিটোরিয়ামে হচ্ছে, কর্তৃপক্ষ অসুবিধা করবে না তো কোনো? ওইগুলো তো ওরা বুঝবে, আমাদের তো যা করণীয় আমরা করেছি, এবার ওরা বুঝবে। কারা বুঝবে? ওদের যা আছে ম্যানেজমেন্টে, ওই স্টুডেন্ট কাউন্সিলিং এর সঙ্গে কথা বলা হচ্ছে, ওরাই দেখছে। আমাদেরকে অথরিটি পারমিশন নিতে হয়, ওই দিনটা হলটা ফাঁকা আছে কিনা, কলেজে কোনো ক্লাস আছে কিনা সেটা ভেবে আমাদের পারমিশন দেয়। ওদের ফাঁকা থাকলেই তাহলে আমরা পারমিশন পাই। আরজি করে যেমন হতো ডাইরেক্ট স্টুডেন্ট ওদের ইউনিয়ন পারমিশন দিত, সেখানে কোনো রকম অথরিটি জানতো না। পুরো ফান্ডটাই, পুরো টাকাটাই স্টুডেন্ট ইউনিয়ন পেতো, তার কোনো হিসাব থাকতো না। আমাদের প্রতিটা ক্লাসে হিসাব থাকে, আমাদের বছর শেষে অডিট দিতে হয়, আমাদের প্রিন্সিপাল অফিসে সেটার ফান্ডের হিসাব রিসিভ আছে, সবই আছে। মানে আমাদের কোনো কিছুই আলাদা কিছু না আমরা ইউনিয়ন অথরিটি থেকে। সরকারি মেডিকেল কলেজের স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থাকে বেসরকারি হাতে তোলার দায় কার? প্রশ্ন তুলে সরব বিশিষ্ট চিকিৎসকেরা। এরম ভাষে তো কখনো ঠিক হয়? সেটা নিশ্চয়ই এটার এথিক্যাল ইস্যুজ আছে, লিগাল ইস্যুজ আছে। কলেজ অথরিটি পারমিশন না দিলে কলেজের মধ্যে, কলেজের ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করে প্রাইভেট সেক্টর এসে ব্যবসা করতে পারে না, কথা না। জানলে পরে কর্তৃপক্ষ নিশ্চয়ই ব্যবস্থা নেবে। সরকারি চিকিৎসা কেন্দ্রে সরকারি ক্লাসরুম ব্যবহার করে কেন বাইরের এই ভাড়াটে শিক্ষক এসে পড়িয়ে যাবে? এটা আমার কাছে একটা বড় প্রশ্ন। এই জিনিস চলতে দেওয়া উচিত নয়। যারা সরকারি মেডিকেল কলেজের অঙ্গনকে বিষ্ঠা লেপনের জন্য, কতগুলো ভাড়াটে গুন্ডার ব্যবসা করার জন্য ব্যবহার করতে দিচ্ছেন, এই অপদার্থগুলোকে সরকারি চিকিৎসা কেন্দ্রে এসে, সরকারি মেডিকেল কলেজে এসে পড়ানোর সুযোগ করে দিচ্ছেন, তাদের কিন্তু একবার তাকানো উচিত। তারা যে কি পাপ করছেন তাদের মন খুলে, ভাবনা খুলে দেখা উচিত। এনআরএস এর অধ্যক্ষের কাছে বিষয়টি জানতে চাওয়া হয়েছে, তার ভিত্তিতে পদক্ষেপ জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা। প্রশ্নের মুখে স্বাস্থ্য ভবনের ভূমিকা। জাতীয় ব্লেডে পাবেন আন্তর্জাতিক ধার। বহুদিন আগে একটা বিজ্ঞাপন দেখেছিলাম জানেন তো। এবার কি মেডিকেল কলেজগুলো তো ব্যানার দেখব, সরকারি মেডিকেল কলেজেও পাবেন বেসরকারি কোচিংয়ের সুবিধা। সবাই তখন দৌড়ে দৌড়ে আসবেন। এরকম 2 in 1 শিক্ষা ব্যবস্থা হলে তো ভালোই হয়। খরচা সরকারি, হ্যাঁ, তার সঙ্গে আবার বেসরকারি খরচটাও দিতে হচ্ছে, কিন্তু একসাথে ডবল ইঞ্জিন শিক্ষা ব্যবস্থা মানেই তো আর দেখতে হবে না। শিক্ষাবিদরা বলছেন পচনটা একেবারে শীর্ষস্তরে পৌঁছে গেছে। শুরু হয়েছিল প্রাইমারির থেকে, এখন ডাক্তারি শিক্ষা অবধি পৌঁছে গেছে। আমাদের বাঁচাবে কে যে বাঁচাবে সেটাই ডাক্তাররাই জানেন। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।